সিনেমার শুরুতেই আমাদের ২০১১ সাল দেখানো হয়, যেখানে সিনেমার মূল নারী চরিত্র হেনমিং জানাচ্ছে সে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। তারপর তাকে একটি দত্তক নেওয়া পরিবার লালন পালন করেছিল, কিন্তু বহু বছর পর তার আসল বাবা মা তাকে খুঁজে পেয়েছেন। তারা হেনমিংকে বেইজিংয়ে নিয়ে এসেছেন এবং জানিয়েছেন যে আগে তার নাম ছিল সুজি, কিন্তু এখন এই নাম সেই মেয়ের যাকে তার হারিয়ে যাওয়ার পর তার বাবা মা দত্তক নিয়েছিলেন। সে খুব খুশি ছিলেন, কারণ ভেবেছিল তার আসল পরিবারের সঙ্গে এক নতুন জীবনের শুরু হবে। কিন্তু ঘরে ঢুকতেই সুজি নাটক শুরু করল। সে তার ফেরায় মোটেও খুশি ছিল না, তাই অসুস্থতার ভান করল, যাকে সবাই হাসপাতালে নিয়ে গেল। সবাই যখন বাড়ি ফিরে খাবার খাচ্ছিল, তখন সুজির আগে বাবা মায়ের ওপর চিৎকার শুরু করল, এখন তোমরা আমাকে আর ভালোবাসবে না, কারণ তোমাদের আসল মেয়ে ফিরে এসেছে, তাই না? এখন এই বাড়িতে আমার আর কোনো মূল্যই নেই, কারণ আমি তোমাদের আসল মেয়ে নই। এ কথা বলে সে কান্নায় ভেঙে পড়ে আর বাড়ি ছেড়ে চলে যায়। হেনমিংয়ের বড় ভাই ডিংনানো তার ফিরে আসায় খুশি ছিল না, কারণ সে সুজিকেই আপন বোন মনে করে। তাই সে চায়নি হেনমিং এই বাড়িতে থাক এবং সুজি তার কারণে কষ্ট পাক। সে বলল, আমার বন্ধু ইয়াসির বাড়ি ফাঁকা আছে, হেনমিং সেখানে থাকবে। বাবার আপত্তি ছিল, তুমি তোমার বোনের জন্য এমন কথা বলছো কিভাবে? এই বাড়ি ওরও নিজের। তোমার উচিত দুজন বোনকেই সমান ভালোবাসা ও সম্মান দেওয়া। কিন্তু ডিংনানের মন তখন শুধু সুজিকে নিয়েই চিন্তিত। তাই হেনমিং রাজি হল ইয়াসির বাড়িতে থাকতে। বাবাকেও রাজি করালো, যাতে তার কারণে বাড়িতে আর কোনো ঝামেলা না হয়। ডিংনান তার জিনিসপত্র নিয়ে পাশের বাড়িতে গেল এবং বলল, এটা আমার সেরা বন্ধু ইয়াসির বাড়ি। সে আমাদের পরিবারের মতোই ঘনিষ্ঠ, তবে সে প্রায়ই তার মাকে দেখতে বিদেশে যায় এবং অনেক দিন পর ফিরে আসে। তাই সে না আসা পর্যন্ত তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো। হেনমিং রাজি হল, ঠিক আছে, আমি একা এখানে থাকব। এরপর ডিংনান চলে গেল। রাতে হেনমিং ঘুমোচ্ছিল তার সেই দত্তক পরিবারটির ছবিকে বুকে নিয়ে। তখন তার মনে হল কেউ যেন ঘরে ঢুকছে। সে ভেবেছিল নিশ্চয়ই কোনো চোর এসেছে, তাই কাচের বোতল তুলে তাকে আঘাত করল। কিন্তু পরে দেখা গেল সে চোর নয়, এই বাড়ির মালিক ইয়াসি, যে বিদেশ থেকে ফিরে এসেছে। ডিংনান এসে ইয়াসিকে সব বুঝিয়ে বলল, এ আমার নিজের বোন, যাকে বহু বছর আগে হারিয়ে ফেলেছিলাম। তার কারণে সুজির মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে, তাই আমি কিছুদিনের জন্য ওকে তোমার বাড়িতে রাখছি। ইয়াসি রাজি হল। ডিংনান চলে যাওয়ার পর হেনমিং ইয়াসিকে সরি বলল এবং বাড়িতে থাকতে দেওয়ার জন্য ধন্যবাদ জানাল। ইয়াসি বলল, তুমি নিচতলায় থাকো, আমি উপরে থাকব। কিন্তু একটা কথা মনে রেখো, আমার দ্বিতীয় তলার ডার্ক রুমে তুমি কখনো ঢুকবে না। তারপর মজা করে জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই ডিংনানের শৈশবে হারানো ছোট বোন? হেনমিং কোনো উত্তর দিল না, চুপচাপ চলে গেল। সে ভাবছিল তার আসল পরিবার তাকে পেয়ে খুব খুশি হবে, কিন্তু সবাই যেন তাকে আবার দূরে সরিয়ে দিল। এরপর স্কুলের দৃশ্য দেখানো হয়। হেনমিং ক্লাসে ছিল। তখন ইয়াসি তার বন্ধুদের নিয়ে ক্লাসে ঢোকে, কারণ গত বছর সে পরীক্ষা দেয়নি, তাই এখন হেনমিংয়ের ক্লাসেই পড়ে। সব মেয়েরা খুশি, কারণ ইয়াসি স্কুলের সবচেয়ে ধনী ও সুদর্শন ছাত্র। ইয়াসি পেছন থেকে বারবার হেনমিংয়ের দিকে তাকাচ্ছিল, যেন তার সরলতা তাকে টানছে। পরের দৃশ্যে দেখা যায় ইয়াসি হেনমিংয়ের ছবি তুলছে, যখন সে বলগুলো গুছিয়ে রাখছিল। দুই মেয়ে ইয়াসিকে এনার্জি ড্রিঙ্ক দিতে আসে, কিন্তু সে নেয় না, কারণ এখন তার আগ্রহ শুধু হেনমিংয়ের প্রতিই। এবার দেখানো হলো স্কুলের বুলিরা, যারা সুজির বন্ধু। তারা হেনমিংকে বল দিয়ে আঘাত করতে শুরু করে এবং বলে, ওহ, তুমি সেই মেয়ে যে আমাদের বন্ধু সুজির পরিবারকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে চাও। সুজি বলেছে, তুমি তাকে এতটা অপমান করেছ যে সে আত্মহত্যা করতে চেয়েছিল। তোমার সাহস কিভাবে হলো ওকে কষ্ট দেয়ার? হেনমিং বলল, না, আমি তো ওর সঙ্গে কথা পর্যন্ত বলিনি। কিন্তু পেছন থেকে সুজি এইসব দেখে আনন্দ পাচ্ছিল। ওই মেয়েরা আরও হেনমিংকে কষ্ট দিতে থাকে। তারা চায় হেনমিং যেন বেইজিং ছেড়ে চলে যায়। ঠিক তখনই একটি বল এসে তাদের এক মেয়েকে লাগে। সেটি ইয়াসি ছড়েছিল। সে বলল, তোমার সাহস কিভাবে হলো হেনমিংয়ের সঙ্গে এমন আচরণ করার? হেনমিং উঠে দাঁড়াল। পেছনে সুজিও এই দৃশ্য দেখছিল। ইয়াসি বলল, আমি তোমাদের সতর্ক করছি, যদি আবার কেউ হেনমিংকে স্পর্শও করে, তাহলে আমি ওদের স্কুল থেকে বের করে দেব।
জানো তো, এই পুরো স্কুলটাই আমার। মেয়েটি ভয়ে প্রতিশ্রুতি দিল, আমি আর কখনো হেনমিংকে বিরক্ত করব না। ইয়াশি চলে যাওয়ার পর সুজির খুব খারাপ লাগল, কারণ সে নিজেও ইয়াশিকে পছন্দ করে। কিন্তু এখন মনে হচ্ছে হেনমিং তার কাছ থেকে ইয়াশিকেও ছিনিয়ে নিচ্ছে। অন্যদিকে হেনমিং অবাক হল, ইয়াশি তাকে কিভাবে বুলিদের হাত থেকে রক্ষা করল। এরপর ক্লাসরুমে দেখা যায় ইয়াশি ঘুমোচ্ছে, কারণ পড়াশোনায় তার আগ্রহ নেই। হেনমিং লক্ষ্য করে সে কোনো ক্লাসেই মনোযোগ দেয় না। স্কুল শেষে দুজন একসঙ্গে হাঁটছে। হেনমিং চুপচাপ ইয়াশির পেছনে, কারণ দুজনেরই গন্তব্য একই, সেই বাড়ি। একই ছাদের নিচে থাকতে থাকতে তাদের মধ্যে ধীরে ধীরে এক সুন্দর বন্ধুত্ব গড়ে উঠল। ইয়াশি হেনমিংয়ের পুরনো দত্তক পিতামাতার ছবি দেখে জিজ্ঞেস করল, তুমি কি ওদের মিস করো? হেনমিং প্রথমে ছবি লুকিয়ে ফেলল, তারপর বলল, হ্যাঁ, আমি ওদের খুব মিস করি। ইয়াশি হেনমিংয়ের হোমওয়ার্ক নিয়ে যাচ্ছিল। হেনমিং তাকে বলল, ক্লাসে একটু মনোযোগ দাও, সবসময় ঘুমিও না, আর আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। ইয়াশি হেসে বলল, ইটস ওকে। তারপর সে তার ডার্ক রুমে গেল, যেখানে সে ছবি প্রিন্ট করত, কারণ ফটোগ্রাফি তার নেশা। ঠিক তখনই খাবারের গন্ধ পেল। হেনমিং স্যুপ রান্না করেছে। ইয়াশি স্যুপ খেয়ে বলল, এটা তো দারুণ হয়েছে, জানতামই না তুমি রান্না জানো। হেনমিং বলল, যখন আমার আগের বাবা মা বাড়িতে থাকতেন না, আমি আমার ছোট ভাইয়ের জন্য রান্না করতাম। এরপরের দৃশ্যে সুজি কিছু বদমাশ ছেলেদের সঙ্গে সময় কাটাচ্ছে। ডিংনান সেখানে এসে বলল, বাড়ি চলো, তুমি এদের সঙ্গে কেমন করে সময় কাটাচ্ছ? সুজি বলল, না, আমি তোমার সঙ্গে যাব না, কারণ তুমি তো এখন আমাকে বোন মনে করো না, আমায় নিয়ে ভাবোও না। ডিংনান রেগে গেল। তখন ওই বদমাশ ছেলেরা ডিংনানের ওপর হামলা করল। তুই জোর করে এই মেয়েকে নিয়ে যাচ্ছিস কেন? ডিংনান একা ওদের মোকাবিলা করতে পারছিল না। ঠিক তখনই ডিংনানের বন্ধু ইয়াশি আর হেনমিং সেখানে এসে পড়ল এবং তারা একসঙ্গে ডিংনানকে বাঁচাতে লাগল। তারপর অবশেষে সবাই সেখান থেকে পালিয়ে যায় এবং গুন্ডাদের ঘরে আটকে দেয়। সবাই খুব খুশি ছিল, কারণ তারা বিপদ থেকে বেঁচে ফিরেছে। এক জায়গায় থেমে ডিংনান সুজিকে বকতে শুরু করল। সুজি বলল, আমি ভেবেছিলাম তোমাদের আমার বেঁচে থাকা বা মরার কোনো পরোয়া নেই, তাই ওই খারাপ লোকদের সঙ্গে গিয়েছিলাম। তখন ডিংনানের বন্ধু বলল, আমরা তো তোমার জন্যই ওই গুন্ডাদের হাতে মরতে যাচ্ছিলাম। ভালোই হয়েছে। হেনমিং তখন ওদের ওপর ফায়ার স্প্রে করে দিয়েছিল। ইয়াশি লক্ষ্য করল হেনমিংয়ের হাতে চোট লেগেছে, তাই সে চিন্তিত হয়ে পড়ল হেনমিংয়ের যত্ন নিচ্ছিল। এটা দেখে সুজি বিরক্ত হল। কেন ইয়াশি সবসময় হেনমিংয়ের দিকেই তাকিয়ে থাকে? সে তাই ইয়াশির খুব কাছে গিয়ে বসল, যেন ইয়াশি শুধু তার দিকেই মনোযোগ দেয়। তারপর সবাই একটু এগিয়ে এলো এবং পথে একটি সুন্দর পাপি দেখতে পেল। সুজি সেটি নিতে অস্বীকার করল, কিন্তু হেনমিং সেটিকে খুব পছন্দ করল। সে ইয়াশির কাছে অনুরোধ করল, আমি কি এটা তোমার বাড়িতে রাখতে পারি? দয়া করে অনুমতি দাও। ডিংনান বলল, কিন্তু ইয়াশি তো কুকুর একদমই পছন্দ করে না। তবুও ইয়াশি হেনমিংয়ের খুশির জন্য পাপিটিকে বাড়িতে রাখার অনুমতি দিল। এতে হেনমিং ভীষণ খুশি হল। রাতে দেখা গেল তারা দুজন ঠিক করছে পাপির নাম কি হবে। ইয়াশি বলল, এর নাম রাখি গ্রে। হেনমিংও নামটি পছন্দ করল। তারপর ইয়াশি হেনমিংয়ের হাতে ওষুধ লাগাতে লাগল। এটা দেখে হেনমিংয়ের মন ভালো হয়ে গেল। ইয়াশি কিভাবে তার এত খেয়াল রাখছে। ঠিক তখনই ডিংনান এসে বলল, তুমি এখন আমার সঙ্গে বাড়ি ফিরতে পারো। সুজি এখন শান্ত হয়েছে এবং সেও চায় তুমি ইয়াশির বাড়িতে না থেকে বাড়ি ফিরে আসো। এই কথা শুনে হেনমিং ও ইয়াশি দুজনেই দুঃখ পেল, কারণ কেউই একে অপরের থেকে দূরে যেতে চায়নি। তাই ইয়াশি অজুহাত দিল, তুমি পাপিটাকে ফেলে কিভাবে যাবে? ও তো তোমাকে চায়। আর ডিংনানের বাড়িতে নিতে পারবে না, কারণ ডিংনানের মাকে কুকুরে অ্যালার্জি আছে। ডিংনান বুঝে গেল এদের কেউই আলাদা হতে চায় না, তাই বলল, ঠিক আছে, তুমি যতদিন ইচ্ছে ইয়াশির বাড়িতেই থাকো। তারপর মজা করে ইয়াশিকে খোঁচা মেরে চলে গেল। এতে দুজনই খুশি হল। এখন কিছুদিন আরও একসাথে থাকা যাবে, কারণ দুজনেই একটু একটু করে একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। হেনমিং লজ্জা পেয়ে ডিনার তৈরি করতে গেল। তার চলে যাওয়ার পর ইয়াশি খুশিতে হাসছিল। পরের দিন দেখা গেল হেনমিং ইয়াশিকে বলছে, আমার গাছপালা খুব ভালো লাগে, তাই আমি নিয়মিত ওদের যত্ন নিই। আমার ঘরে সামান্য সময় সূর্যের আলো আসে, তাই আমাকে ঠিক সময়ে ওদের সূর্যের দিকে রাখতে হয়। ইয়াশি বলল,
চলো আমার সঙ্গে, আমি তোমাকে দ্বিতীয় তলার আমার ঘরের পাশে একটা ঘর দিচ্ছি। ওখানে প্রচুর সূর্যালোক আসে। হেনমিং খুশি হয়ে বলল, ওয়াও, ঘরটা তো দারুণ, তোমাকে ধন্যবাদ। ইয়াশি হেনমিংকে খুশি দেখে নিজেও খুশি হল। এরপর দেখা গেল তারা সকালে ঘুম থেকে উঠে একে অপরের দরজায় নক করে জানিয়ে দেয়, চলো একসাথে ব্রেকফাস্ট করি। ইয়াশি আরও বলল, যখন আমরা কেউ বাড়িতে থাকব না তখন এখান থেকে চাবিটা নিতে হবে। এই হচ্ছে চাবি রাখার গোপন জায়গা। হেনমিং বলল, কিন্তু আমার হাত তো ওখানে পৌঁছাচ্ছে না। তখন ইয়াশি কাছে এসে চাবিটা নামিয়ে দিল। এ দৃশ্য সুজি দেখল। হেনমিং একটু নার্ভাস হল, তবুও ইয়াশি এত কাছে আসায় তার ভালোও লাগছিল। লজ্জা পেয়ে চলে গেল, আর ইয়াশি খুশিতে তাকিয়ে রইল। কিন্তু সুজির ভীষণ খারাপ লাগল, এরা এত কাছাকাছি কেমন করে এলো? সে প্রতিজ্ঞা করল, আমি যেভাবেই হোক হেনমিংকে সবার চোখে খারাপ বানাবো। পরের দিন স্কুলে অভিভাবক সভা ছিল। হেনমিং তার মাকে নিজের সিটে বসাতে যাচ্ছিল, কিন্তু বুলিরা জোর করে সুজির ডেস্কে বসিয়ে দিল। হেনমিং কষ্ট পেল। বুলিরা বলল, আমার মাই তোমার মাকে এখানে বসিয়েছে, আমারই কথায়। সুজি খুশি হল, এখন হেনমিংয়ের হয়ে তো কেউ মিটিংয়ে বসবে না। তখন ইয়াশি ক্লাসে ঢুকে হেনমিংয়ের সিটে বসল। শিক্ষককে বলল, আমি হেনমিংয়ের পরিবারের সদস্য, তাই আমি মিটিংয়ে অংশ নেব। সব ছাত্রছাত্রী অবাক হয়ে তাকিয়ে রইল। হেনমিং খুশি হল, ইয়াশি সবসময় তাকে সমর্থন করে। রাতে দেখা গেল তারা চারজন একসাথে ডিনার করছে। এক বন্ধু ইয়াশিকে ঠাট্টা করে বলল, এখন বুঝলাম তুমি হেনমিংকে এত প্রোটেক্ট করো কেন, কারণ ও তোমার জন্য এত মজার খাবার বানায়। ডিংনেনও হাসছিল। তখনই সুজির ফোন এলো। সে কাঁদতে কাঁদতে বলল, স্কুলের পর হেনমিং আমাকে অ্যামিউজমেন্ট পার্কের গেটে আসতে বলেছিল। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু সে আসেনি। আমি জানি না সে এমন কেন করল। এখন আমি খুব ভয় পাচ্ছি। ডিংনেন রেগে গেল, তুমি সুজির সঙ্গে এমন প্রতিশোধ নিলে কেন? তুমি কেন তাকে এত ঘৃণা করো? যদি আমার বোনের কিছু হয় আমি তোমাকে ছেড়ে দেব না। এ কথা বলে চলে গেল। হেনমিং হতবাক, কিন্তু আমি তো কিছুই করিনি। সে ইয়াশিকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্কে গেল এবং লুকিয়ে শুনল সুজি কিভাবে ডিংনেনকে মিথ্যে কথা বলছে। হেনমিং আমার সঙ্গে এমন আচরণ করেছে কারণ এখন তুমি শুধু তার দিকেই মনোযোগ দাও, আমার নয়। তখন ডিংনেন বলল, না, আমার একটাই বোন আছে, আর সে তুমি। যদি হেনমিং ফিরে এসেও থাকে সে তো অন্য বাড়িতে থাকে, আমাদের সঙ্গে না। আমরা শুধু তোমাকেই ভালোবাসি, কারণ তুমি শুরু থেকেই আমাদের পরিবারের অংশ। হেনমিং তো কোথায় ছিল কে জানে। এই কথা শুনে হেনমিংয়ের চোখে জল এলো। ইয়াশি তার কান দুহাতে ঢেকে দিল, যাতে সে আর কিছু না শুনে কষ্ট না পায়। হেনমিং বলল, আমি সত্যিই সুজিকে এখানে ডাকিনি। ইয়াশি বলল, আমি জানি, আমি তোমার উপর বিশ্বাস রাখি। তারপর তারা দুজন বাড়ি ফিরে এলো। হেনমিং ব্যাগ গুছিয়ে বলল, আমি আমার আগের বাবা মায়ের কাছে ফিরে যাচ্ছি। ওরা যদিও আমার আসল বাবা মা নয়, তবুও আমাকে অনেক ভালোবাসে। ইয়াশি তাড়াতাড়ি তাকে থামালে, না, তুমি কোথাও যাবে না। এই বাড়ি শুধু আমার নয়, এখন তোমারও। যদি তোমার আগের বাবা মাকে মিস করো, আমি তোমাকে ওদের কাছে নিয়ে যাব। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কেউ তোমার যত্ন নিক বা না নিক, আমি সব সময় তোমার খেয়াল রাখব, তোমাকে রক্ষা করব। তুমি আমার উপর ভরসা রাখতে পারো। এ কথা শুনে হেনমিং খুশি হয়ে গেল, ইয়াশিকে ধন্যবাদ জানালো। এরপর দেখানো হলো হেনমিংয়ের দত্তক নেওয়া বাবা মায়ের বাড়ি। মা খুব খুশি হলেন তাকে দেখে, কিন্তু বাবা চিন্তিত। তুমি একা এসেছো কেন? বেজিংয়ে সব ঠিক আছে তো? তখন ইয়াশি বলল, হেনমিং তার বাবা মায়ের অনুমতি নিয়ে এসেছে। ও শুধু আপনাদের সঙ্গে দেখা করতে চেয়েছিল। আমি ওর বড় ভাইয়ের বন্ধু। বাবাও খুশি হলেন, স্নেহভরে দুজনকেই স্বাগত জানালেন। হেনমিং ইয়াশিকে নিজের ঘর দেখিয়ে বলল, দেখো কেমন সুন্দর, তাই না? ঠিক তখন হেনমিংয়ের ছোট ভাই এলো। সে ইয়াশিকে দেখে বলল, এই তো তোমার বয়ফ্রেন্ড, তাই না? এই কথা শুনে হেনমিং লজ্জা পেয়ে বলল, না, এমন কিছু নয়। এখন আমরা দেখি সবাই মিলে খাবার খাচ্ছে। কথার মাঝেই ইয়াশি বলে ফেলে যে হেনমিংও প্রতিদিন খুব ভালো ভালো রান্না করে। তখন মা অবাক হয়ে বলেন, তুমি ওখানে পড়াশোনার পাশাপাশি বাড়ির কাজও করছো? তখন হেনমিং বিষয়টা সামলাতে বলে, না, আমি শুধু মাঝে মাঝে রান্না করি,
মা আবার জিজ্ঞেস করেন, তুমি বেইজিংয়ে খুশি তো? কারণ তোমার খুশি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তখন হেনমিং এখানে মিথ্যে বলে ফেলে যে, হ্যাঁ, আমি খুবই। আমার আসল মা বাবা আমাকে খুব ভালোবাসে, আমার যত্ন নেয়। মা বাবা বলেন, তোমার তো স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, যা আমরা পূরণ করতে পারিনি, কারণ আমরা গরিব। কিন্তু তোমার আসল বাবা মা অনেক ধনী, তাই আমরা আশা করি তুমি আমাদের জন্য ওখানে থেকে তোমার ডাক্তার হওয়ার স্বপ্নটা পূরণ করবে। হেনমিং খেতে খেতে কেঁদে ফেলে, কারণ সে জানে তাদের থেকে দূরে থেকে সে মোটেও খুশি নয়। কিন্তু পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তাকে বাধ্য হয়ে বেইজিংয়ে থাকতে হবে। তাই তার দত্তক মা বাবাও খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। ইয়াশির ও হেনমিংয়ের জন্য খুব খারাপ লাগছিল। এরপর দেখা যায় হেনমিং আবার বেইজিং ফিরে এসেছে। এখন ডিংনানও জেনে গেছে যে সেদিন সুজি হেনমিং সম্পর্কে মিথ্যে বলেছিল। তাই সে সুজিকে বলে হেনমিংয়ের কাছে ক্ষমা চাইতে। সুজি সরি বলে, আর হেনমিংও তাকে ক্ষমা করে দেয়, কারণ হেনমিং চায় সবাই মিলে ভালোভাবে থাকতে। এরপর সুজিরও বোঝা হয়ে যায় যে হেনমিং খারাপ নয়, বরং তারা দুজন বোনের মতো থাকতে পারে। এখন সবাই মিলে একসঙ্গে খাচ্ছে, সবাই খুব খুশি, কারণ অবশেষে সুজি আর হেনমিংয়ের মধ্যে ঝগড়া মিটে গেছে। তারা এখন এক পরিবারের মতো। সময় কেটে যায়, এখন 2013 সাল। হেনমিং এখনও ইয়াশির সঙ্গেই থাকে। ইয়াশি হেনমিংয়ের জন্য একটি চাবির লোকেট বানিয়ে উপহার দেয়, যা হেনমিংয়ের খুব পছন্দ হয়। এখন সবাই বন্ধু মিলে আলোচনা করছে গ্র্যাজুয়েশনের পর কে কি করবে। সবার আলাদা আলাদা স্বপ্ন আছে, কিন্তু ইয়াশি বলে, আমি শুধু হেনমিংয়ের সঙ্গেই থাকতে চাই, এটাই আমার স্বপ্ন। ও যা হতে চায় আমিও তাই হব। তখন হেনমিং লজ্জা পায়, আর সবাই বুঝতে পারে ইয়াশি হেনমিংকে কতটা ভালোবাসে। একদিন সিনেমা হলে ইয়াশি হেনমিংয়ের হাত ধরে। পরদিন তারা সমুদ্র সৈকতে যায়, অনেকক্ষণ আনন্দ করে। আর তখন ইয়াশি নিজের মনের কথা বলে ফেলে, তুমি গ্র্যাজুয়েট হলে আমি তোমার জন্য পিঙ্ক স্নো করাবো, কারণ তুমি তো তুষার ভালোবাসো। হেনমিং বলে, কিন্তু সেটা সম্ভব না। তখন ইয়াশি বলে, আমি তোমার জন্য সব করতে পারি, কারণ তুমি এখন আমার পৃথিবী। তারা একে অপরের খুব কাছে আসে, নার্ভাসও হয়, তারপর একে অপরকে চুমু খায়। অর্থাৎ এখন তারা অফিসিয়ালি প্রেমিক প্রেমিকা হয়ে যায়। দুজন খুব খুশি ছিল। কিন্তু পরের দৃশ্যে ইয়াশির ফোন আসে, আর সে হঠাৎ খুব চিন্তিত হয়ে পড়ে। কাউকে বলে, আমার জন্য একটা ফ্লাইট বুক করো, আমি আসছি। হেনমিং কিছুই বুঝতে পারে না, কারণ ইয়াশি কিছু বলে না, শুধু বলে, তুমি এখানেই থেকো, আমি খুব তাড়াতাড়ি ফিরব। কিছু পারিবারিক সমস্যা হয়েছে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। হেনমিং বিশ্বাস করে। কিন্তু ইয়াশির যাওয়ার পর অনেক দিন কেটে যায়, সে আর ফেরে না। ফোনেও পাওয়া যায় না, কেউ তার খোঁজও দিতে পারে না। ডিংনানও চেষ্টা করে যোগাযোগ করতে, কিন্তু নম্বর বন্ধ। দিন কেটে যায়, হেনমিং ইয়াশির অপেক্ষায় অসুস্থ হয়ে পড়ে। একদিন সে সিদ্ধান্ত নেয় সে নিজেই বিদেশে গিয়ে ইয়াশিকে খুঁজে বের করবে। নিশ্চয়ই তার সঙ্গে কিছু খারাপ ঘটেছে, না হলে সে তাকে একা রেখে যেত না। কিন্তু ডিংনান তাকে থামিয়ে দেয়, কোথাও যেতে দেয় না। একদিন হেনমিং ইয়াশির ফোনের অপেক্ষায় ছিল, আর অবশেষে অনেক সময় পর ফোনটা আসে। হেনমিং হতভম্ব হয়ে যায়, আর একটানা প্রশ্ন করতে থাকে, তুমি কোথায়? তুমি ঠিক আছো তো? কবে ফিরবে? কিন্তু ইয়াশি শুধু বলে, আমাকে ক্ষমা করো, আমি আর কখনো চীনে ফিরতে পারবো না। আমি তোমার সঙ্গে ব্রেকআপ করছি, দয়া করে আমার জন্য অপেক্ষা করো না। হেনমিং হতবাক হয়ে যায়, সে এটা কি বলছে? তবে কি সে কখনো আমায় ভালোবাসেনি? দৃশ্য কেটে যায়। এখন দেখা যায় হেনমিং সমুদ্রের ধারে বসে ইয়াশির ছবির দিকে তাকিয়ে আছে। সময় এগিয়ে যায়, এখন তার কলেজ শুরু হয়েছে। সে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। সবাই মজা করছে, কিন্তু হেনমিং এখনও ইয়াশির স্মৃতিতে ডুবে আছে। সে তাকে মন থেকে মুছতে পারছে না, প্রতিটি মুহূর্তে ইয়াশিকেই ভাবছে। সময় কেটে যায়, এখন 2017 সাল। আজ হেনমিংয়ের গ্র্যাজুয়েশন ডে। সে আশা করেছিল ইয়াশি অন্তত আজ প্রতিশ্রুতি অনুযায়ী আসবে, কিন্তু সে আজও এলো না। হেনমিংয়ের মন ভেঙে যায়। বাইরে বসে থাকতে থাকতে হঠাৎ পিঙ্ক স্নো পড়তে শুরু করে। হেনমিং ভাবে, অবশ্যই এটা ইয়াশি করেছে। সে দৌড়ে উপরে যায়, কিন্তু পরে জানতে পারে এটা একটা বিজ্ঞাপনের শুটিং। তারা দৃশ্যের জন্য পিঙ্ক স্নো করছে। এটা জেনে হেনমিং আরও ভেঙে পড়ে। ইয়াশি আজও আসেনি, প্রতিশ্রুতিও রাখেনি।
মানে আমার আর তার হৃদয়ে কোনো জায়গাই ছিল না। রাগে সে ইয়াসির দেওয়া লকেট ফেলে দিয়ে চলে যায়। এরপর গল্প অনেক বছর এগিয়ে যায়। এখন 2021 সাল। হেনমিং সবাইকে বলছে, আগে ইয়াসিকে ভুলে যাওয়া আমার জন্য খুব কঠিন ছিল, কিন্তু এখন অবশেষে আমি তাকে ভুলে গেছি। এখন আমার একটা বয়ফ্রেন্ড আছে যে আমায় খুব ভালোবাসে, আর আমি আমার স্বপ্ন পূরণ করেছি। এখন আমি একজন সার্জন। সে আরো বলে, যে মেয়েটা সামনে বসে আছে সে আমার ভবিষ্যৎ ভাবী। খুব শিগগিরই ও আমার ভাই ডিংনানের সঙ্গে বিয়ে করতে যাচ্ছে। রাতে সবাই বিয়ের তারিখ ও জায়গা নিয়ে আলোচনা করছিল। সবাই খুশি, স্বাভাবিক পরিবেশ। হঠাৎ এমন একজন আসে যাকে ভুলতে হেনমিংকে অনেক কষ্ট করতে হয়েছিল, ইয়াসি। সে যেন কিছুই হয়নি, এমনভাবে এসে বসে। হেনমিং সহ্য করতে পারে না, রাগে উঠে চলে যায়। আমি এখন ইয়াসির মুখও দেখতে চাই না। ডিংনান ও তার বন্ধু চুপচাপ ছিল, কারণ তারা জানত ইয়াসি ফিরে এসেছে, কিন্তু হেনমিংকে বলেনি। ইয়াসি হেনমিংয়ের সঙ্গে কথা বলতে চায়, তাই সে হাসপাতাল যায় যেখানে হেনমিং কাজ করে। সেখানে তার দেখা হয় হেনমিংয়ের বয়ফ্রেন্ডের সঙ্গে। তাকে দেখে ইয়াসির মন ভেঙে যায় আর সে চুপচাপ চলে যায়। পরের দিন দেখা যায় ইয়াসি হেনমিংয়ের পাশের অ্যাপার্টমেন্ট কিনে নিয়েছে, শুধু ওর কাছে থাকার জন্য। কিন্তু তখনই হেনমিংয়ের বয়ফ্রেন্ড আসে, জিজ্ঞেস করে, তুমি কে? ইয়াসি চুপ থাকে। হেনমিং বলে, এটা আমার পুরনো স্কুলের সহপাঠী, এমন একজন যাকে আমি দেখতে পর্যন্ত চাই না। তারপর সে বয়ফ্রেন্ডকে নিয়ে চলে যায়। রাতে হেনমিং একা বসে অনেক মদ খায়। ইয়াসির হঠাৎ ফিরে আসার ধাক্কা সে নিতে পারছিল না। তখন ইয়াসি আসে, অনুরোধ করে, দয়া করে আমার সঙ্গে আমাদের বাড়ি চলো, আমি তোমাকে সব সত্যি বলতে চাই। কিন্তু হেনমিং জোরে বলে, না, এখন যখন আমি আমার জীবনে এগিয়ে গেছি, তোমাকে ভুলে গেছি, তখন তুমি কেন আবার ফিরে আসছো? তুমি কি আমাকে খুশি দেখতে পারো না? যদি ভাবো আমি আজও তোমাকে ভালোবাসি, তাহলে জেনে রাখো তুমি অনেক আগেই আমার হৃদয়ে মারা গেছো। সে রাগে চলে যায়। ইয়াসি চুপচাপ দাঁড়িয়ে থাকে, মন ভেঙে যায়। হেনমিং বাইরে গিয়ে কাঁদতে থাকে। তখন তার বয়ফ্রেন্ড আসে, যে সবকিছুই জানে, ইয়াসি কে আর হেনমিং তাকে কতদিন অপেক্ষা করেছে। সে বলে, যদি তুমি আজও ইয়াসিকে ভালোবাসো, তাহলে তার কথা একবার শুনে নাও, কারণ আমি চাই তুমি সুখী হও। কিন্তু যদি তুমি শুধু আমার সঙ্গে থাকতে চাও, তাহলে তোমাকে ইয়াসির থেকে দূরে থাকতে হবে। হেনমিং অনেক ভাবার পর নিজের বয়ফ্রেন্ডকে বলে, সরি, অর্থাৎ এখন সে সম্পর্কটা শেষ করতে চাইছে। বয়ফ্রেন্ড খুব কষ্ট পেয়েছিল, কিন্তু সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় বাইরে অনেক শব্দ হচ্ছে। এক মহিলা এসে বলে, আপনার প্রতিবেশী পানি বন্ধ করতে ভুলে গেছে, তাই লিক হচ্ছে। হেনমিং দরজার উপরের দিকটা চেক করে দেখে চাবিটা সেখানে রাখা আছে, তাই সে ইয়াসির অ্যাপার্টমেন্ট খুলে ফেলে। ভেতরে ঢুকেই সে অবাক হয়ে যায়। দেয়ালের চারপাশে ইয়াসির অনেক ছবি টানানো, যা সব ইয়াসি নিজেই লাগিয়েছিল। আর সেখানে ছিল সেই লকেটটাও, যেটা হেনমিং গ্র্যাজুয়েশনের দিন রাগ করে ফেলে দিয়েছিল। সে অবাক হয়ে যায়, এই লকেট এখানে এলো কিভাবে? তাই সে সরাসরি তার ভাইয়ের কাছে যায় জানতে, আসলে কি হচ্ছে? তুমি কি ইয়াসির সঙ্গে যোগাযোগ রাখো? আমি তো এই লকেট ফেলে দিয়েছিলাম, তবুও ওর কাছে এটা এলো কিভাবে? ডিংনান চুপ করে থাকে, কিছুই বলে না। কিন্তু যখন হেনমিং বারবার জিজ্ঞাসা করতে থাকে, অনুরোধ করে, আমাকে সত্যিটা বলো, ইয়াসি এত বছর কোথায় ছিল? তখন ডিংনান সেই দিনের গল্প বলতে শুরু করে, যেদিন ইয়াসি তার মায়ের কাছে গিয়েছিল। আসলে ইয়াসির মা তার স্বামীকে ভীষণ ভালোবাসতেন। স্বামীর জন্যই তিনি নিজের নাচের ক্যারিয়ার ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ইয়াসির বাবা খুব খারাপ মানুষ ছিলেন। তিনি অন্য এক মহিলার প্রেমে পড়ে বাড়ি ছেড়ে বহু বছর নিখোঁজ থাকেন। এরপর ইয়াসির মায়ের কাছে ডিভোর্সের কাগজ আসে। মা এতটা ভেঙে পড়েন যে মানসিকভাবে অস্থির হয়ে যান। তিনি সারাক্ষণ স্বামীর ফেরার অপেক্ষা করতেন। যখন ইয়াসি তার সঙ্গে দেখা করতে যায়, মা বলে, দয়া করে তোমার বাবাকে বলো যেন সে ফিরে আসে, সে নিশ্চয়ই তোমার কথা শুনবে। কিন্তু ঠিক সেই সময় যখন ইয়াসি বাবাকে ফোন করছিল, তার মায়ের সামনে থেকে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। ইয়াসি ভীষণভাবে শক খায়, মানসিকভাবে ভেঙে পড়ে এবং তাকে জোর করে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবার যখন সে জানালার বাইরে তাকাত, তখনই মায়ের সেই আত্মহত্যার দৃশ্য
চোখের সামনে ভেসে উঠত। ধীরে ধীরে তার অবস্থা আরও খারাপ হতে থাকে এবং সে সাইকোসোম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডারে আক্রান্ত হয়, অর্থাৎ তার পক্ষে এখন কিছু করা সম্ভবই ছিল না। ইয়াসির সঙ্গে তখন তার কাজিন থাকত। তার মাধ্যমে ইয়াসি জানতে পারে যে হ্যাংমিং এখনও তার ফেরার অপেক্ষায় আছে। তখন ইয়াসি একবার ফোনে হ্যাংমিং এর সঙ্গে কথা বলে এবং চীনে ফিরে আসতে অস্বীকার করে, কারণ সে জানত যে তার আর সুস্থ হওয়া সম্ভব নয়। আর নিজের অসুস্থতার কথা বলে সে হ্যাংমিং এর পড়াশোনা ও ডাক্তার হওয়ার স্বপ্ন নষ্ট করতে চায়নি। এছাড়াও সে চায়নি হ্যাংমিংও যেন তার মতোই অপেক্ষা করতে করতে জীবন নষ্ট করে ফেলে, যেমন তার মা করেছিল এবং শেষে আত্মহত্যা করেছিল। দৃশ্য বদলে বর্তমান সময়ে। হ্যাংমিং ইয়াসির এই পুরো সত্যিটা জেনে হতবাক। ইয়াসি এসে বলে, ডিংনান কি তোমাকে সব বলেছে? হ্যাংমিং উঠে অনেক প্রশ্ন করে, তুমি কেন এত কিছু আমার কাছ থেকে লুকালে? ইয়াসি বলে, কারণ আমি তোমার জীবন নষ্ট করতে চাইনি। জানতাম সত্যিটা জানলে তুমি ভেঙে পড়বে। দেখো, এখন তুমি একজন সফল ডাক্তার। তোমার উচিত তোমার মতোই যোগ্য কাউকে বিয়ে করা। কিন্তু হ্যাংমিং বলে, না, আমি শুধু তোমার সঙ্গেই থাকতে চাই। তুমি না হলে আর কেউ নয়। তখন ইয়াসি তাকে জড়িয়ে ধরে। দুজনেই একে অপরকে স্বীকার করে যে তারা একে অপর ছাড়া বাঁচতে পারে না। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইয়াসি জানায়, আমি তোমার প্রতিটা জন্মদিনে কেক অর্ডার করতাম, তোমাকে খুব মিস করতাম। তোমার গ্র্যাজুয়েশনের দিনও আমি তোমাকে দেখতে এসেছিলাম, কিন্তু তুমি দেখার আগেই চলে গিয়েছিলাম। যখন তুমি বাইরে বসে কাঁদছিলে, সেই পিঙ্ক স্নো আমিই করিয়েছিলাম, কারণ তোমাকে দেয়া প্রতিটা প্রতিশ্রুতি পূরণ করতে চেয়েছিলাম। তুমি যখন রাগ করে আমার দেয়া লকেট ফেলে দিয়েছিলে, তখন সেটাও আমি তুলে নিয়েছিলাম। সব বুঝতে পারছিলাম তুমি কতটা কষ্টে আছো, কিন্তু তোমার সামনে আসার সাহস আমার ছিল না। দৃশ্য বদলে দেখা যায় পুরো পরিবার একসঙ্গে, সবাই খুব খুশি। সুজিও জানায়, আমিও একটা বয়ফ্রেন্ড পেয়েছি, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করাবো। সবাই আনন্দিত। ঠিক তখনই ইয়াসি রান্নাঘর থেকে কিছু নিতে যায়, আর ওদিকে সুজি তার বয়ফ্রেন্ডের ছবি দেখাচ্ছিল। এমন সময় ইয়াসি হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়ে। সবাই দৌড়ে যায়। এরপর প্রকাশ পায় সবচেয়ে বড় সত্য, ইয়াসির ক্যান্সার হয়েছে এবং সেটি শেষ পর্যায়ে। সে বিদেশের হাসপাতাল থেকে ফিরে এসেছে হ্যাংমিং এর সঙ্গে জীবনের শেষ কয়েকটা দিন কাটানোর জন্য। এই কারণেই সে এত বছর হ্যাংমিং থেকে দূরে ছিল। ভাবছিল সুস্থ হলে তবেই তার সামনে আসবে, কিন্তু সুস্থ না হওয়ায় সে শেষ মুহূর্তগুলো হ্যাংমিং এর সঙ্গে কাটাতে এসেছে। হ্যাংমিং শোকে ভেঙে পড়ে। সে ইয়াসির পাশে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ইয়াসি বলে, চলো আমাদের বাড়ি যাই। পরের সকালে হ্যাংমিং ঘুম থেকে উঠে দেখে ইয়াসি নেই। সে খুঁজে বের করে দেখে ইয়াসি তার ছবি প্রিন্ট করছে। দুজন ভালোবাসার মুহূর্তগুলো ভাগ করে নেয়। ইয়াসির শেষ দিনগুলো সুখে ভরে ওঠে। হ্যাংমিং ইয়াসিকে চুমু খায়। এরপর দেখা যায় ডিংনানের বাগদত্তা বিয়ের পোশাক ট্রাই করছে, আর হ্যাংমিংও একা একা বিয়ের পোশাক পরে তাকিয়ে আছে। মনে মনে কাঁদছে ইয়াসির অসুস্থতার কথা ভেবে। রাতের দৃশ্যে ইয়াসি বন্ধুদের বলে, তোমরা জানো আমার অবস্থা খারাপ, তাই 3টা কথা তোমাদের রাখতে হবে। 1, আমার সব সম্পত্তি আমি হ্যাংমিং এর নামে লিখে দিচ্ছি, কিছু টাকা ডিংনানের ব্যবসায় দিচ্ছি, যাতে ভবিষ্যতে তার কোনো আর্থিক কষ্ট না হয়। 2, প্রতি বছর তোমরা হ্যাংমিং এর জন্মদিন উদযাপন করবে, তাকে কখনো একা ফিল করতে দেবে না। 3, আর কখনো তার সামনে আমার নাম নেবে না, বরং তাকে সাহায্য করবে যেন সে আমাকে ভুলে নিজের জীবনে এগিয়ে যেতে পারে। বন্ধুরা কান্না ধরে রাখতে পারে না, কারণ কেউই চায় না ইয়াসি চলে যাক, কিন্তু এখন আর কিছু করার ছিল না। তখনই হ্যাংমিং ইয়াসিকে ডাকতে থাকে, আর ইয়াসি অন্যদের সঙ্গে এসে আতশবাজি উপভোগ করে। পরদিন সকালে সবাই ডিংনানের বিয়ের জন্য প্রস্তুত, কিন্তু যখন কোণে বেরিয়ে আসে দেখা যায় সে হ্যাংমিং। আজ সে ইয়াসির সঙ্গে বিয়ে করতে এসেছে। যদিও ইয়াসির হাতে খুব কম সময় বাকি, তবুও হ্যাংমিং ঠিক করেছে সে ইয়াসির স্ত্রী হয়েই থাকবে। ইয়াসি অবাক হয়ে যায়। হ্যাংমিং তাকে ধন্যবাদ জানায় এবং বলে কতটা সে ইয়াসিকে মিস করত। দুজনেই তাদের সমস্ত স্মৃতি মনে করে, কিভাবে তাদের প্রেমের শুরু হয়েছিল। ইয়াসি হাসে। হ্যাংমিংকে কোণে সাজে দেখে খুব খুশি হয়। দুজনে একে অপরকে চুমু খায়, আর সবাই তাদের জন্য খুশি হয়। শেষে দেখানো হয়নি ইয়াসি মারা যায় কিনা, শুধু এটুকু বোঝানো হয়েছে
যে তার হাতে সময় খুব কম। তাই হ্যাংমিং ও বাকিরা ইয়াশির প্রতিটা মুহূর্তকে সুন্দর করে তুলেছে এবং এই হৃদয়স্পর্শী দৃশ্যের মাধ্যমেই সিনেমাটা শেষ হয়। তাই আশা করি আপনাদের সিনেমার এই এক্সপ্লেনেশন ভালো লেগেছে। ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরের লাভ স্টোরির এক্সপ্লেনেশন মিস না করেন। থ্যাংক ইউ সো মাচ।